স্বাগত সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। কিট সংকট ঢাকতে নানামুখী পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর দেশের ল্যাবগুলোতে একটি রিএজেন্ট ব্যবহার করে 2টি নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে, যা জানে না জাতীয় টেকনিক্যাল কমিটি। এই পদ্ধতিতে নমুনা পরীক্ষার শতভাগ ফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভাইরোলজিস্টরা। কিটের সরবরাহ বাড়াতে না পেরে নমুনা সংগ্রহ কম হচ্ছে বুথগুলোতে। এছাড়া সরকারি ল্যাবে করোনা পরীক্ষার জন্য অর্থ নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান পারফেসের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে করোনা পরীক্ষা নিয়ে সংকট কাটছেই না। বৃহস্পতিবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় নানাভাবে চেষ্টা করেও অনেকে পরীক্ষা করাতে পারেননি, আবার নমুনা দিলেও ফলাফল পাচ্ছেন না। পরীক্ষা এখন আজকে শেষ, আবার কালকে আসতে বললো। এর আগে আমি পরীক্ষা করাইছি, কোনো রিপোর্ট আসে নাই। অবজেকশন দিছে, তারপর রিপোর্ট আসে না। আমার চাকরি নিয়ে টানাটানি, রিপোর্ট ছাড়া অফিসে ঢুকতে দিবে না। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে সরকারি ল্যাবে করোনা পরীক্ষার জন্য অর্থ দিতে হবে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভুক্তভোগীরা। এটা মহামারী, মানুষের চাকরি নাই, ব্যবসা বাণিজ্য অচল। সরকারের উচিত যে সবাইকে সেই সুবিধাটা, স্বাস্থ্য বিষয়ক যে সুবিধাটা দেওয়ার জন্য টাকার যে সিস্টেমটা চালু করছে, এটা আমার দৃষ্টিতে কোনোভাবে এটা উচিত হয়নি। সাভারের বিএলআরআই তাদের ল্যাবে একটি কিটে 2টি নমুনা পরীক্ষার সমীক্ষা চালিয়েছে। তাদের দাবি, এই পদ্ধতিতে ইতিবাচক ফল এসেছে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন ল্যাবে এভাবে পরীক্ষার নির্দেশনা দিয়েছে। বর্তমানে সরকারের 50টির বেশি ল্যাবে এভাবে পরীক্ষা হচ্ছে। আগে আমরা একটা কিন্তু একটা করতাম, এখন আমরা আমরা তো করছি, এবং আমাদের যে আইডিয়াটা, আমাদের যে ইনোভেশনটা, সেই ইনোভেশনটা আমরা হেলথের সাথে আলাপ করে হেলথের আন্ডারে টোটাল বাংলাদেশে যে 53টা ল্যাব আছে, সেই 53টা ল্যাবে এটা ব্যবহার করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এক কিট দিয়ে এটা করা সম্ভব, বৈজ্ঞানিকভাবে সম্ভব, এবং সেটি প্রয়োজন যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে আমরা করার চেষ্টা করছি। তবে এক কিট দিয়ে 2 নমুনা পরীক্ষা করার পদ্ধতি চালুর ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় টেকনিক্যাল কমিটিকে কিছুই জানায়নি। 2টা টেস্ট একটা কিট দিয়ে, এটা আমি জানি না। আমরা মিটিং এ এটা কথা তুলবো। একটার জন্য তো আপনার একটাই নির্ধারণ করা, আপনি অর্ধেক দিবেন কেন? অর্ধেকে কাজ হলে সেটা হতে পারে, সেটা হয়তো বোনাস আপনার জন্য। কিন্তু যদি না হয়, আমি তো আমার কিটের খরচ বাঁচানোর জন্য বা কম কিটে বেশি টেস্ট করার তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমি একটা টেস্ট করলে একটাই ঠিকভাবে করবো। তারপর আমাকে যদি অফিসিয়ালি কোন নির্দেশনা দেওয়া হয়, আমি তাদের সেভাবে আমার মতামত জানাবো। এদিকে কিট সংকটের কারণে অনেক জায়গায় নমুনা সংগ্রহ কমে গেছে। ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন এখানে সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রিতে নমুনা সংগ্রহ করে। শুরুতে এখানে 150 জনের মতো নমুনা সংগ্রহ করলেও কিট সংকটের কারণে তা 50-এ নেমে এসেছে। কিট স্বল্পতার কারণে 50টা কালেকশন হচ্ছে, এটা সলিউশন চলছে, আমরা পরবর্তীতে বাড়িয়ে দিব। আগে আমরা 30টা করে করতাম, এখন আমরা 20টা করে করছি। সাময়িকভাবে একটা কিট সংকট তৈরি হয়েছে, সেটার জন্য এটা হচ্ছে 2 সপ্তাহ ধরে এরকম হয়েছে। বর্তমানে 70টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগীরা। কোথাও প্রয়োজন নন কোভিড সার্টিফিকেট, আবার কোথাও ভর্তির জন্য দীর্ঘ অপেক্ষা। তবুও যেন ভোগান্তির শেষ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোভিড ও নন কোভিড রোগীদের পৃথকভাবে সেবা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। জামিল হোসেন পুরান ঢাকার বাসিন্দা। রাজধানীর সরকারি বেসরকারি 3টি হাসপাতাল ঘুরেও তার বড় ভাইয়ের চিকিৎসা করাতে পারছেন না। জানান, নন কোভিড সার্টিফিকেট না থাকায় সেই ভোগান্তি বেড়েছে আরো কয়েক গুণ। হসপিটালে গেলে একই কথা বলে যে ভাই রোগী নিয়ে আসছেন, ওনার কি করোনা রিপোর্ট দেখান। এইটা না বললে বলে সিট নেই। এইভাবে ফাজলামি করতেছে তারা। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে স্ট্রেচারে পড়ে থাকে রোগীর অভিভাবক জানান, স্ট্রোক করার পর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি করাতে পারেননি রোগীকে। তো আমাকে বলছে যে শরণার্থীতে নিয়ে আসার জন্য। এখন শরণার্থীতে নিয়ে আসছি, আমার বোন স্ট্রোক করছে, অবস্থা অনেক খারাপ ভাই, এই কারণে নিয়ে আসছি এখানে। শুধু তাই নয়, হাসপাতালগুলোর বহির্বিভাগ ঘুরে দেখা যায় কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই। আছে চিকিৎসকদের জন্য দীর্ঘ অপেক্ষা। টিকিট কাউন্টারগুলোর অবস্থা আরো করুণ। সেখানে রোগীদের দীর্ঘ লাইন ভোগান্তির মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা সংকটের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ডাক্তার আমাদের এখান থেকে অ্যানেস্থেশিয়ার ডাক্তার নিয়ে গেছে। আমরা সরকারের কাছে চাই আমরা আবার আমাদের সেই ডাক্তারগুলো ফেরত দিক। সোশ্যাল ডিস্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা পার্সোনাল হাইজিন।
তো দুইটা বিষয় কিন্তু আউটডোরে স্ট্রিক্টলি মানা খুব কঠিন হচ্ছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে সাধারণ রোগীদের যে ভোগান্তি তৈরি হচ্ছে, এই ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। হাসপাতালে আগত সাধারণ রোগীরা বলছেন, কোভিড-19 সংক্রমণের চেয়েও সাধারণ রোগীদের ভোগান্তি এখন শীর্ষে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নানা সমস্যা এবং সংকটের কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে, যার সমাধান মেলেনি এখনো। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ক্যান্সার আক্রান্ত, এরপরও হাসপাতালে ভর্তি হতে পারছেন না, কারণ করোনা টেস্টের ফল ছাড়া ভর্তি নেওয়া হবে না। মুগদা জেনারেল হাসপাতালে পরপর 3 দিন লাইনে দাঁড়িয়ে থেকেও করোনা পরীক্ষা করাতে পারেননি 20 বছর বয়সী সুমন। ফলে মরণ ব্যাধিতে আক্রান্ত তরুণের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। ক্যান্সার আক্রান্ত, করোনা রিপোর্ট ছাড়া হাসপাতালে ভর্তি হতে পারছেন না। গত 3 দিন ধরে মুগদা হাসপাতালে এসেও পরীক্ষা করাতে পারেননি। নাম সুমন, মাত্র 20 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত। 1 সপ্তাহ আগে ভোলা থেকে ঢাকায় এসেছেন ক্যান্সারের চিকিৎসার জন্য, কিন্তু করোনা পরীক্ষার ফল ছাড়া হাসপাতাল ভর্তি করাবে না। মহাখালী হাসপাতাল আসছি ওনার চিকিৎসার জন্য, ওর চিকিৎসার জন্য। সেখানে আসার পরে আমাদেরকে বলতেছে, আমাদেরকে 6টা রিপোর্ট পরীক্ষা দিছে। 6টার ভিতরে একটা হলো করোনা ভাইরাস আছে কিনা পরীক্ষা করার জন্য। তো করোনা ভাইরাসের জন্য আমরা এখানে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য এখানে আসতেছি। আজকে 3 দিন যাবৎ আমরা এখানে কোনো লাইন পাইতেছি না পরীক্ষা করানোর জন্য। এনে রিপোর্ট না হলেও আমরা ক্যান্সারের চিকিৎসা করাতে পারতেছি না। সুমন মুগদা হাসপাতালে পরপর 3 দিন আসলেও করোনার পরীক্ষার জন্য নমুনা দিতে পারেননি। কোনোদিন ভোর 4টা, কোনোদিন 5টা, কিন্তু সব চেষ্টা করেও নমুনা দিতে ব্যর্থ সুমন। সিরিয়াল পাই ঠিকই, 67 নাম্বার গতকালকে দিছি আপনার 45 নাম্বার, তার আগের দিন দিছি আমরা 40 নাম্বার, তারপর আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন, ডিজি অফিসকে জিজ্ঞেস করেন, টেস্টের ব্যবস্থা করেছো, আবার টাকাও নিচ্ছ। এখন এই পেশেন্টটা টেস্ট করাতে পারছে না। এই পেশেন্টটা যদি স্যাম্পল এক জায়গায় দেয়, 2 দিন পরেই তো রিপোর্ট পাবে, তারপরে তো ভর্তি হতে পারবে। সেটা পারছে না কেন? দেশে করোনা সংক্রমণের পর এমন সংকট নতুন নয়। হাসপাতালে ভর্তি করাতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনায় বাংলাদেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী 6 থেকে 7 মাসের খাদ্য মজুদ রয়েছে দেশে। চলতি মৌসুমে 36 লাখ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনায় শিল্প উৎপাদন বিপর্যয়ের মুখে পড়লেও আশার সঞ্চার করছে কৃষি। বিশ্বের অন্যান্য দেশ যখন খাদ্য সংকটের আশঙ্কায়, তখন বাংলাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষির এই উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা সরকারের। আউশ ধান বাংলাদেশে 29 লক্ষ টন হয়। আমরা এবার টার্গেট করেছি যে আমরা 36 লক্ষ টন আউশ করব। তার জন্য চাষিদেরকে আমরা বিনামূল্যে বা কম মূল্যে বীজ, সার দিয়েছি প্যাকেজ করে, এবং আমাদের যে টার্গেট ছিল আবাদ এলাকার, আউশের আবাদ এলাকার একরে, সেটা আরো বেড়েছে। এবং আমরা আশা করছি যে আমাদের টার্গেট যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ইনশাল্লাহ আউশেরও আমাদের যে টার্গেট বেশি উৎপাদন, সেটি আমরা করাতে পারবো। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, উৎপাদিত খাদ্যপণ্যের বিতরণ ব্যবস্থা ভালো থাকায় বাজারে এর দাম সাধারণ মানুষের নাগালে। আগামী 6-7 মাস আমাদের মূল খাদ্য ধান নিয়ে কোনো সমস্যা হবে। শাকসবজি, গ্রীষ্মকালীন সবজি, এগুলো করা হয়েছে। এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে। প্রথম দিকে চাষিদের সমস্যা হয়েছিল, তারা সবজির দাম পাচ্ছিল না, যেহেতু পরিবহন বন্ধ ছিল। পরে সরকার একটা অত্যন্ত বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয় যে কৃষি পণ্যের কোনো পরিবহনকে বাধাগ্রস্ত করা যাবে। করোনা সংকটে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষি খাতে 9.5 কোটি টাকার ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় 5,000 কোটি টাকা দেয়া হবে। এছাড়া আগামী অর্থবছরে রাসায়নিক সারের বিক্রয় মূল্য বাড়ানো হচ্ছে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
অন্য যে কোনো বছরের তুলনায় এবার ঢাকা শহরের জলাবদ্ধতা কমানোর জন্য আগে ভাগেই কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকার ২ সিটি এবং ওয়াসা সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় করেই এই কাজ করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর জলজট নিরসনে প্রয়োজন সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৃষ্টি আর ঢাকা শহরে জলাবদ্ধতা একে অন্যের পরিপূরক। একই সাথে রাজধানীতে চলছে বড় বড় সব মেগা প্রকল্পের কাজ, যার ফলে একটু বৃষ্টি হলেই কোথাও কোথাও জমে ওঠে হাঁটু পানি। নগরবাসীকে পড়তে হয় দুর্ভোগে। তার সাথে রয়েছে মশার অত্যাচারও। ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। সম্প্রতি ওয়াসাকে পাশ কাটিয়ে উত্তর সিটি খিলক্ষেত এলাকায় খাল খননের কাজ করেছে। নেওয়া হয়েছে অন্য এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বেশ কিছু প্রকল্প। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সবার সাথে সমন্বয় করেই কাজ শুরু হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় এবার জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর ভোগান্তি কমবে। আমি সহ সবাই মিলে আমরা কাজ করছি। আমি তাদেরকে নিয়ে খাল যেগুলো সংস্কার করার দরকার, সেটা ওয়াসা, সিটি কর্পোরেশন, পূর্ত মন্ত্রণালয় সবাইকে আমি এঙ্গেজ করেছি এবং খাল সংস্কার করা, পুনঃখনন করা আমাদের একটা পরিকল্পিতভাবে বছরের প্রথম থেকে আমরা কাজ আরম্ভ করছি, যার পরিপ্রেক্ষিতে এই বছর তো আমাদের গবেষকদের পূর্বাভাস ছিল যে গত বছরের থেকে আরও ২-৩ গুণ বেশি ভয়াবহ হবে, কিন্তু আল্লাহর রহমতে আমার মনে হয় আমরা সেটাকে মোকাবিলা করতে পারছি বলে মনে হচ্ছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্টদের একে অপরের দোষারোপ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এরিয়া প্ল্যানে বা অন্যান্য এরিয়া প্ল্যানগুলোতে করা হয়, সেগুলো ইমপ্লিমেন্টেড হয় না। ইমপ্লিমেন্টেড যদি না হয় তাইলে আপনার প্রবলেম যাবে না, কারণ ওইটা করার সময় আমাদের প্রচুর স্টাডি করতে হয় এবং সেগুলো ওনারা পাত্তাই দিচ্ছেন না। ওনারা নিজেদের মতো নতুন করে প্রজেক্ট করে এবং নতুন প্রজেক্ট পুরনো প্রজেক্টকে ব্লক করে দেয়। তবে তারা মনে করেন, বিক্ষিপ্তভাবে নয়, পুরো শহরকে নিয়েই পরিকল্পনা করতে হবে, তবেই জলজট নিরসন প্রকল্পের সুফল পাবে নগরবাসী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এদিকে জামালপুর ও সিরাজগঞ্জের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি সামান্য কমলেও ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। 5 দিন থেকে ভিতরে ভেজে যায়, যে 2 দিন থেকে এই যে ঘরে পানি। এদিকে তিস্তার ভাঙনে উলিপুরের নাগরাকুড়া টি বাঁধের 50 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন দেখা দিয়েছে সারডোব, নুনখাওয়া, মোঘল বাসা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ 15টি স্থানে। আমরা আশা করি যে 2-1 দিনের মধ্যে আমরা এখানে কাজ শুরু করব এবং এখানে যে ভাঙা অংশটা আমরা এটা মেরামত করব। গাইবান্ধায় পানি কিছুটা কমলেও যমুনা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ওপর রয়েছে। বন্যায় ঘরবাড়িতে পানি উঠায় বিপাকে পড়েছেন এখানকার 4 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 3.5 লাখ মানুষ। একই চিত্র সিরাজগঞ্জেও। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন উপজেলায় 30টির বেশি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখনও প্লাবিত রয়েছে পৌর শহরের নিম্নাঞ্চল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রমিকদের চাকরি অবসান সহ রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে সংস্কার ও আধুনিকায়নের জন্য এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাকাউস। তিনি জানান, শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রিপোর্টে। ধারাবাহিকভাবে লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত 25 পাটকলের 24,886 জন স্থায়ী কর্মচারী চাকরি গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে গণভবনে রাষ্ট্রায়ত্ত পাটকল নিয়ে গুরুত্বপূর্ণ সভা হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। জানান, পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বরাদ্দ 5,000 কোটি টাকা থেকে পাওনার অর্ধেক দেয়া হবে পারিবারিক সঞ্চয়পত্রে, বাকি 50% টাকা নগদ দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী এখনই দিতে চান, তবে শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে উনি ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করার সদয় নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। প্রকৃত অর্থে একজন শ্রমিক যা এখন নগদে পেত তার চাইতে কিন্তু বেশি পাবে। মুখ্য সচিব জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিং এর জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আরও দক্ষ করতে প্রশিক্ষণ দেবে সরকার। পরে এই কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটি সবসময় করেন সেটি হচ্ছে যে উনি এই সমস্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে থাকেন। উনি ওনার শাসনামলে উনি অনেক সময় অনেকগুলি বন্ধ প্রতিষ্ঠান চালু করেছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রমিকদের চাকরি অবসান সহ রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলে উৎপাদন কার্যক্রম 1 জুলাই থেকে বন্ধ। তাপস জুবায়ের, নিউজ 24। সংসদের সামনে সদ্য পাশ হওয়া বাজেটের কপি ছিঁড়ে ফেলে বিএনপির এমপিরা সংসদের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপির সাংসদদের এমন আচরণ শপথ ভঙ্গের শামিল। আর জনগণের পক্ষ থেকে বিএনপি এই বাজেট প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। সংসদে বিরোধী দলীয় সাংসদদের আলোচনার সুযোগ না দিয়ে একদিনেই বাজেট পাশ করার অভিযোগ এনে বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। প্রতিবাদের এক পর্যায়ে পাশ হওয়া বাজেটের কপি একত্রে ছিঁড়ে ফেলেন তারা। নির্বাচিত সংসদ সদস্য হয়ে বিএনপির সাংসদদের এমন আচরণ সংসদের প্রতি চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তাদের এমন আচরণ শপথ ভঙ্গের শামিল। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি দলীয় সংসদ সদস্যগণ এই বাজেট প্রত্যাখ্যান করার নামে সংসদ ভবনের সামনে মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলেন। এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা। এটি তাদের শপথ ভঙ্গেরও শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই দিনে অনলাইন ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট দেশের সামষ্টিক অর্থনীতি ভেঙে দেওয়ার বাজেট। এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার বাজেট। এই বাজেট কৃষিকে ধ্বংস করে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলার বাজেট। এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার না করে আরো গভীর মন্দায় ফেলে দেওয়ার বাজেট। এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলার বাজেট। কৃষি ও স্বাস্থ্য সহ জীবন রক্ষার খাতগুলোয় বাজেটে অপ্রতুল বরাদ্দ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির। দেখছেন সকালের সংবাদ। ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু ভুইফোর প্রতিষ্ঠান। বিজ্ঞাপন দেখে চাকুরি প্রত্যাশীরা অফিসে আসলে আই ওয়াশ করে ট্রেনিংয়ের নামে নেওয়া হয় বিভিন্ন অঙ্কের টাকা। এরপর নিয়োগ হয়ে গেলেই ঠিক থাকে না কথা কাজের কোনোটাই। রাজধানীর শনির আখড়ায় এমনই এক ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাদের গ্রেফতার করেছে র্যাব 11 এর সদস্যরা। বিস্তারিত দেখুন হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গোপন তথ্যের ভিত্তিতে সকালে রাজধানীর কদমতলীর শনির আখড়ায় এভারও সিকিউরিটি সার্ভিস নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। প্রতারণার ফাঁদ বুঝতে না পেরে অনেকেই ভিড় করছেন চাকরির আশায়। ইন্টারভিউতে এরকম বলছে, দেন বলছে তোমাকে এই কাজগুলো শেখার জন্য কিছুটা চার্জ দেওয়া লাগবে, ট্রেনিং চার্জ।
তখন আমার থেকে ট্রেনিং চার্জগুলো নেওয়া হয়েছে। দেন আমার অবস্থা খুব খারাপ ছিল, তো ট্রেনিংয়ের খরচটা আমি আস্তে আস্তে ট্রেনিং অবস্থায় আমি এটা কমপ্লিট করি, এভাবে আমি কাজটা করি। সিআরের ব্যাপারটা আমার কাছে অবশ্যই প্রতারণা মনে হয়েছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নাম করে নানা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটি। আমাকে বললো 7,000 পে করতে হবে আমার স্যালারি রেঞ্জের উপর আর কি। আমি তো জানি এরা পারমিশন নিয়ে সবার থেকে অনুমতি নিয়ে এগুলো করতেছে। স্যার আমি টাকা নেওয়ার এরা যেভাবে আমাদের করাইছে আমরা ঠিক ওইভাবেই করছি স্যার। হ্যাঁ, ট্রেনিং আগে টাকা ছাড়া হবে না বলছে, টাকা ছাড়া হবে না, মানে এটার জন্য ফেসবুক বুস্ট করতে হবে, কাস্টমারদের সাথে কথা বলতে হবে। প্রতারক চক্রের এমডি রাজধানীর একটি কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন, আর পরিচালক এসএসসি পাশ করেছেন। এই ব্যবসাটা 1 মাস করতেছি, আর আমার ওই 20টা পড়ছিল, ওইখান থেকে আমার মোটামুটি 1000 করে লাভ হলে 20,000 টাকা লাভ আসতো, ওইটা দিয়ে আমি চলতাম। আমরা যার থেকে যেরকম মানে যে যেরকম দিছি ওরকমভাবেই কাজ দিছি, আর আমাদের এটা ভুল হয়েছে, জীবনে আর এই কাজ করবো না। প্রত্যেকের কাছ থেকে 7,000 টাকা করে নেই, সবাই চাকরি পাবে, সবাই বিভিন্ন পদে, এবং এরকম আমরা দেখেন আপনি প্রায় 60 জন আমরা ভুক্তভোগী পেয়েছি, এবং এই প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। তারা এই প্রতারণা দীর্ঘদিন যাবত করছে, এটা স্বীকার করছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। র্যাব জানায় রাজধানীতে এমন প্রতারক চক্র আরও রয়েছে, পর্যায়ক্রমে তাদেরকেও ধরা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ভুল করে নারী চিকিৎসকদের কক্ষে ডাকাডাকির অপরাধে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 ওয়ার্ড বয়কে নির্যাতনের অভিযোগ উঠেছে 2 ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন 4র্থ শ্রেণীর কর্মচারীরা। অভিযুক্তদের বিচারের দাবিতে আলটিমেটাম দিয়েছেন তারা। রাহাত খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কাজ করেন ওয়ার্ড বয় দিদার ও নুরুল ইসলাম। একই ইউনিটে তাদের আরেক সহকর্মী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গেল রোববার রাতে করোনা আক্রান্ত সহকর্মীকে দেখতে যান দিদার ও নুরুল, তবে ভুলে পাশে থাকা নারী চিকিৎসকদের একটি কক্ষে ডাকাডাকি করেন তারা। তাৎক্ষণিকভাবে ঘটনা মিটমাট হলেও পরদিন কর্মরত অবস্থায় 2 ওয়ার্ড বয়কে ডেকে নেন আরিফ ও সজল নামে 2 ইন্টার্ন চিকিৎসক। এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলে করে আরও 6-7 জন যোগ দেয়। ওয়ার্ড বয়দের জিম্মি করে নিয়ে যাওয়া হয় ইন্টার্ন হোস্টেলে। সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওয়ার্ড বয়দের। বলতেছে, ডক্টর আমি আরিফ বলছি, তোরা একটু বের হও। যে স্যার বের হবে তো আপনি আসেন ভিতরে। কয় না, একটু বের হও। পরে বের হলাম, বের হওয়ার পরে কয় 3টে মোটরসাইকেল আমাদের গাড়ি কয় উঠতে বললো যে তোরা গাড়িতে ওঠো। ঘুষি লাতি 8-10 জনের মিলে 2 জনের মারছে, পিটেই রক্ত করছে টোটাল শরীর। এরপর আবার পিপি পড়াই কয় তোরা এই কেট ধরে কইলে তোকে লাশ হুকুম করে এলাম, তোরা মারিয়ে এলাম তোকে। নারী চিকিৎসকদের কক্ষে ডাকাডাকির জন্য দিদার ও নুরুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় বৃহস্পতিবার সকালে পরিচালকের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করেন 4র্থ শ্রেণীর কর্মচারীরা। আমরা আজকে গেলাম যে স্যার অন্যায় করলে হেরা আর আবার সকাজ করলে আমাদেরকে এটা কেমন তারা কথা। আমরা পরিচালককে বলছি আপনি 24 ঘন্টার মধ্যে বিচার না করলে আমরা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। একটা ঘটনার সাথে অন্যান্য ঘটনার কথা আমরা শুনতেছি। এখন অভিযোগ আমাদের কাছে আসলে আমরা কিন্তু সেটা সুস্থ ব্যবস্থার জন্য তদন্ত করে যথাযথ ব্যবস্থা আমরা নিব। সুষ্ঠু বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা আতঙ্কের মধ্যেও এগিয়ে চলছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 30%। 2021 সালের শেষের দিকে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। এর ফলে বন্দর ইপিজেড সড়ক হবে যানজটমুক্ত। যদিও নগর বিশ্লেষকরা বলছেন ট্রাফিক ম্যানেজমেন্টে পরিবর্তন না আসলে যানজট নিরসনে সুফল আসবে না। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মহামারী করোনাকালেও চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ 16.5 কিলোমিটার লম্বা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের নির্মাণ কাজ চলছে পুরোদমে। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 30%। প্রকল্পের কাজ শেষে শহরের যানজট অনেকটাই কমবে বলছেন সিডিএ চেয়ারম্যান। এটা মোট রাস্তাটা হচ্ছে আপনার 16.5 কিলোমিটার, তার মধ্যে এর মধ্যে আপনার 6 কিলোমিটার কাজ শেষ হয়েছে। শেষ পেলে সুফল পাবে জনগণ। 20 মিনিটে চট্টগ্রাম শহর থেকে এয়ারপোর্টে চলে যেতে পারবে। দেশের সবচেয়ে বড় এই উড়াল সেতু ভাগ্য পাল্টে দেবে ব্যবসায়ীদের। থাকবে না যানজট, গতি বাড়বে বন্দরের কাজেরও। এটা তো সরকারের এতগুলি
অর্গানাইজেশন প্ল্যান করে করা হচ্ছে, এটা তো টাকা অপচয় করার জন্য করা হচ্ছে না, সুতরাং অবশ্যই হবে। তবে নগর বিশ্লেষকরা বলছেন ট্রাফিক ম্যানেজমেন্ট পরিবর্তন না আনলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণেও যানজট নিরসনে তেমন সুফল আসবে না। শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং মিসিং লিঙ্ক যদি কমপ্লিটগুলি করতে না পারি, তাহলে ওই রোডটা করার পরও এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। 2017 সালের 11 জুলাই একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। 3 বছর মেয়াদী প্রকল্পের ব্যয় ধরা হয় 3,250 কোটি 83 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভৈরব নদের যশোর অংশের 4 কিলোমিটার খনন কাজের মেয়াদ শেষ হলেও ধীর গতির কারণে শেষ হয়নি কাজ। নিরসন হয়নি প্লাবনভূমির সীমানা নির্ধারণ বিষয়ক জটিলতারও। ফলে আটকে আছে ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ। তবে সংশ্লিষ্টরা বলছেন করোনা সহ বিভিন্ন কারণে খনন কাজ শেষ হয়নি, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে ভৈরব নদের মাথাভাঙা থেকে বসুন্দিয়া আফরাঘাট পর্যন্ত 96 কিলোমিটার নদ খনন কাজ চলছে। চলতি বছরে 6 জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র 67%। ধীর গতিতে খনন কাজ চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নদীর দৃশ্যমান যে খনন কাজ, সেই খনন কাজে আমরা দেখছি না। নদীর পাশের এখন পর্যন্ত যে সমস্ত দখলবাজরা আছে সেই উচ্ছেদগুলো হয়নি। যেখানে 12 থেকে 13 ফিট গভীর হওয়ার কথা, সেখানে কোথাও 4 ফিট, দুই পাড়ে 4 ফিট 4 ফিট, মাঝখানে 2 ফিট থেকে 2.5 ফিট গভীরতা। অতএব এই নদী খনন অনতিবিলম্বে দ্রুততার সাথে করার মধ্য দিয়ে শেষ করতে হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন করোনা সহ বিভিন্ন কারণে খনন কাজ শেষ হয়নি, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এবছরের এই মন্থর হওয়ার কারণে কিছুটা বেগ পেতে হতে পারে, সেই জন্য হয়তো বা আগামী বছর না হইলে পরবর্তী বছরে আমাদের যেতে হতে পারে। তো আমাদের এখনো টার্গেট আছে আমরা 2021-এর জুনের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ করার জন্য। এদিকে ভৈরব নদ খনন শুরুর আগে দরটানা সেতুর পশ্চিম পাশের 84টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে পূর্ব পাশের 800 মিটারের মধ্যে কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি। ফলে এসব কাজের স্বচ্ছতা নিয়েও নানান প্রশ্ন দেখা দিয়েছে। নদীর দুই পারে এখনো সরকারি দলীয় সংসদ সহ অসংখ্য প্রভাবশালীদের ভবন রয়েছে, বহুতল ভবন রয়েছে। এই নদীকে বাঁচাতে গেলে নদীর দুধারেই যত অবৈধ স্থাপনা আছে সেটি আমাদের কঠোর দাবি যে আরও অতি দ্রুতায়নের সাথে যেন আমাদের উচ্ছেদ দ্রুত শেষ হয়। 272 কোটি টাকা ব্যয়ে 96 কিলোমিটার ভৈরব নদের পুনঃখনন কাজ করছেন মেসার্স SS&MT নামে ঠিকাদার প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংকটে সাধারণ ছুটির পর আরও এক দফা লকডাউনে থমকে আছে কক্সবাজারের পর্যটন শিল্প। দেশের অন্য এলাকায় সমুদ্র সৈকত কেন্দ্রিক পর্যটন স্পটগুলো খুলে দিলেও কক্সবাজারে এখনও নীরব প্রশাসন। এমন বাস্তবতায় সরকারের আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসন বলছে সংক্রমণের হার কমলেই কেবল স্বাভাবিক হবে সবকিছু। ইসমতারা ইস্যুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার সংক্রমণ এড়াতে 18 মার্চ থেকে কক্সবাজারের সব পর্যটন স্পটে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেই থেকে বন্ধ আছে শত শত হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট। বন্ধ আছে পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসাও। সরকারের সাধারণ ছুটির মেয়াদ শেষ হলেও দেখা যায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই অবস্থায় আবারও রেড জোন ঘোষণা করে কক্সবাজার সদরকে লকডাউন করা হয় 21 দিনের জন্য। দীর্ঘ ছুটিতে কক্সবাজারের পর্যটন খাত এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। ভাইরাস সংক্রমণের বর্তমান অবস্থায় সবকিছু খুলে দেওয়ার পক্ষে নন ব্যবসায়ীরাও। তবে ব্যবসা বাঁচাতে সরকারি সাহায্য চান তারা। পর্যটন স্পটগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলা আদৌ সম্ভব না। তাই আমাদের জীবন রক্ষার্থে আরও কিছুদিন অপেক্ষা করার প্রয়োজন বলে আমি মনে করি এবং আমাদের এই ক্ষতির কথা বিবেচনা করে এবং এই পর্যটন শিল্পকে বাঁচাতে হলে বাংলাদেশ সরকারকে
আর্থিক অনুদানের ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। রেড জোনের তালিকায় থাকা কক্সবাজারে সংক্রমণ কমলে সীমিত আকারে সবকিছু চালু হবে, তবে তা সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই হবে বলে জানান জেলা প্রশাসক। 3 মাসে তাদেরকে আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা এগুলো প্রদান করেছি। আর আমরা যারা হোটেল মালিক আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যেন তাদেরকে এই সময় অন্তত চাকরিচ্যুত না করে তাদের যে মাসিক যে বেতন সেগুলো তারা যথারীতি যাতে তাদেরকে দেয়। কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2,500। গেল 4 মাসে পর্যটন খাতে এই জেলায় ক্ষতি 100 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও 5,085 প্রাণ। এর মধ্যে ব্রাজিলে মারা গেছে সর্বোচ্চ 1,277 জন। এর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 60,000 ছাড়ালো। এরপর মেক্সিকোতে 741 এবং যুক্তরাষ্ট্রে 620 জন। এ নিয়ে সারা বিশ্বে মোট মৃত্যু হলো 5,23,000 মানুষের। এছাড়া এখন পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত হয়েছে 1,09,70,000 মানুষ। ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রে ভয়াবহ মাত্রায় সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 53,700-র বেশি মানুষ। এছাড়া ব্রাজিলে 47,000 এবং ভারতে সর্বোচ্চ 21,900-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া পেরু, চিলি, কলম্বিয়া, ইরান ও সাউথ আফ্রিকায় নতুন করে সংক্রমণ বাড়তে দেখা গেছে। এদিকে যুক্তরাজ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সে দেশের সরকার। তবে কোনো ক্লাসে 2 জনের বেশি শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পরবর্তী 14 দিনের জন্য আবার স্কুল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের বিশেষ নির্দেশনা দিয়ে 3.5 মাস পর ব্রিটেনের মসজিদগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে ভারী বৃষ্টিপাতে জেড পাথরের খনি ধসে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 162 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত 54 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনো অন্তত 150 মানুষ নিখোঁজ রয়েছেন। অব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার সকালে ওয়াইখার গ্রামের খনিতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গেল কয়দিন ধরেই তুমুল বৃষ্টিপাতের ঘটনা ঘটে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে। দেশটির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ওই প্রদেশের জেট সমৃদ্ধ প্রাক্তন এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। তুমুল বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকালে খনি ধসের ঘটনা ঘটলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বুধবার বৃষ্টিপাতের পরে ওই এলাকাতে কাজ করার উপর সতর্কতা জারি করা হলেও অনেকে তা অমান্য করে পাথর সংগ্রহ করছিলেন। খনি ধসের পর কয়েক ঘন্টার মধ্যে 100-র বেশি মরদেহ উদ্ধার করা হয়। অনেকেই এখনো নিখোঁজ থাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল বছরও এক খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, দেশটির সরকার শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। মাসুদ রানা, নিউজ 24। চীন সাইনো ব্রিটিশ যৌথ চুক্তির লঙ্ঘন করায় হংকংয়ের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে ব্রিটেন। সেই সঙ্গে 30 লাখ হংকংবাসীকে ব্রিটেনে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে লন্ডন। আর জাতীয় নিরাপত্তা আইনের প্রতিবাদে প্রতিনিধি পরিষদে চীনের ব্যাংকের উপর নিষেধাজ্ঞার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে হংকংয়ের বিষয়ে নাক না গলাতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে চীন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। তীব্র সমালোচনা আর বিক্ষোভ উপেক্ষা করেই মঙ্গলবার হংকং নিরাপত্তা আইন পাশ করে চীন। সেই সঙ্গে আইনটি অমান্যে সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান জারি করেছে বেজিং। বুধবার থেকে কার্যকর হওয়া আইনটির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করা সহ নতুন এই আইনের আওতায় ব্যাপক হারে ধরপাকড় শুরু করে।
এইসব ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও ন্যাটো হংকংয়ের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। চীন 1984 সালের সাইনো ব্রিটিশ যৌথ চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনে অঞ্চলটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে বরিস প্রশাসন। এমনকি শি জিনপিং এর আরোপিত নতুন নিরাপত্তা আইনে ক্ষতিগ্রস্ত হংকংয়ের 30 লাখের বেশি নাগরিককে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে যাচ্ছে লন্ডন। আর ট্রাম্প প্রশাসন হংকংয়ের স্বাধীনতা খর্বের জন্য চীনকে মাশুল গুনতে হবে বলে সতর্ক করেছে। পাশাপাশি হংকংয়ে যেসব ব্যাংক চীনের কর্মকর্তাদের সঙ্গে ব্যবসা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে মার্কিন প্রতিনিধি পরিষদে চীনের ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার একটি বিল পাশ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এসব সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছে চীনা সরকার। হংকং ইস্যু চীনের আভ্যন্তরীণ বিষয়, আর এতে বহির্বিশ্বকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে শি জিনপিং প্রশাসন। নাহিদ জিহান, নিউজ 24। সংঘাত পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ লাদাখে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় দুদেশের সামরিক পর্যায়ে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন তিনি। এদিকে চীনকে কড়া জবাব দিতে তিব্বতী ধর্মগুরু দালাই লামাকে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করার প্রস্তাব রেখেছেন ভারতের আমলাদের একাংশ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। এক সফরে দুই বার্তা। বেজিংকে বোঝানো দিল্লি চুপ করে নেই, দেশবাসীকে বোঝানো সরকার জাতীয় নিরাপত্তা প্রশ্নে আপোষহীন। এই জোড়া লক্ষ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে লাদাখ পাঠানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ যাবেন রাজনাথ ও সেনাপ্রধান এম নরবনে। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, দিল্লির উপরে চাপ বাড়াতে এবার পাকিস্তান সীমান্তকেও পুরোদমে ব্যবহার শুরু করেছে চীন। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের এয়ার ট্রিপগুলিতে নিয়মিত ওঠানামা করছে চীনা বিমান। কূটনৈতিক শিবিরের মতে ভারতকে মাথা নত করার জন্য যে বৃহৎ কৌশল রয়েছে চীনের, পাকিস্তান তার একটি অংশ। এদিকে তিব্বতী ধর্মীয় গুরু দালাই লামাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করার জন্য দাবি উঠেছে। সরকারের সর্বোচ্চ স্তরে দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে কেন্দ্রের শীর্ষ আধিকারিকরা দ্বিধা বিভক্ত। একাংশের মতে সংঘাতের আবহে দালাই লামাকে ভারতরত্ন দিলে নিশ্চিতভাবে কড়া প্রতিক্রিয়া দেখাবে চীন। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বেইজিং ভারত এবং অন্যান্য দেশের বিরুদ্ধে আগ্রাসী আচরণই স্পষ্ট হয়ে উঠেছে চীনা কমিউনিস্ট পার্টির প্রকৃত মনোভাব। বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে ট্রাম্পের মনোভাব তুলে ধরেন প্রেস সচিব কেলি ম্যাকানেনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ বতসোয়ানায় কয়েক সপ্তাহের মধ্যে কমপক্ষে 3 শতাধিক হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। এই এলাকায় হাতির সংখ্যা ক্রমশ নিম্নমুখী হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। একসঙ্গে এত বিপুল সংখ্যক হাতির মৃত্যুর সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের কথাও একেবারেই উড়িয়ে দিচ্ছেন না দেশটির পশু চিকিৎসকরা। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। আফ্রিকার দক্ষিণ ভাগের দেশ বতসোয়ানার ওকাভাঙ্গো বদ্বীপ অঞ্চলে 3 শতাধিক হাতির মৃতদেহ পাওয়া গেছে। একসঙ্গে এত বিপুল সংখ্যক হাতির মৃত্যুকে রহস্যজনক বলছে দেশটির প্রশাসন। বতসোয়ানার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মে মাস থেকেই এই মৃত্যু মিছিল শুরু হয়েছে। এসব হাতি কী কারণে মারা গেল তার প্রকৃত কারণ অনুসন্ধানে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যে হাতিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর আগে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল পার্ক রেস্কিউ বতসোয়ানার সরকারকে হাতির মৃত্যুর বিষয়টি সতর্ক করেছিল। সে সময় অঞ্চলটি পরিদর্শন করে 169টি হাতির মৃতদেহের সন্ধান করেছিল এই ব্রিটিশ সংস্থা। তবে একসঙ্গে এত হাতির মৃত্যুতে কোভিড-19 হানার আশঙ্কা করছেন দেশটির পশু চিকিৎসকরা। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ হাতিরই মৃত্যু হয়েছে বন থেকে কিছু দূরে অবস্থিত স্থানীয় একটি জলাশয়ের কাছে। অনুমান করা হচ্ছে, ওই জলাশয়ের পানিতে কোনো রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার কারণে হাতিগুলোর মৃত্যু হয়েছে। গেল কয়েক বছরের তুলনায় দেশটিতে হাতির সংখ্যা কিছুটা বাড়লেও একসঙ্গে এত হাতির মৃত্যুতে পরিবেশের ভারসাম্য ব্যাহত হতে পারে বলে মত পরিবেশবিদদের। সাজিয়া ইসলাম, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরও একবার, দেখছেন সকালের সংবাদ। সেলিব্রেটিং নেচার প্রদর্শনী শিরোনামের প্রদর্শনী দিয়ে দীর্ঘ ৩ মাস পর খুলেছে রাজধানীর উত্তরার গ্যালারি কায়া। করোনাকালে এমন আয়োজনকে নিউ নর্মাল প্রদর্শনী বলছেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। ১২০টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশের ১৯ জন খ্যাতনামা চিত্রশিল্পী। সুকন্যা আমিরের রিপোর্ট। দীর্ঘ ৩ মাস পর খুলেছে রাজধানী উত্তরার গ্যালারি কায়া। সেলিব্রেটিং নেচার শিরোনামের প্রদর্শনী দিয়ে শুরু হলো গ্যালারির কার্যক্রম। হয়নি কোনো প্রকার উদ্বোধনী আয়োজন, সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে যে কেউ আসতে পারবেন এই প্রদর্শনীতে। চাইলে কায়ার ফেসবুক পেজেও দেখা যাবে প্রদর্শনীর ছবি। এমন আয়োজনকে নিউ নর্মাল প্রদর্শনী বলছেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। আমরা একটু চেষ্টা করেছি যে একজন আর্টিস্টেরই একাধিক শিল্পকর্ম নিয়ে আসা, যে কারণে দেখেন ১৯ জন শিল্পী, কিন্তু টোটাল কাজ উইদিন দি ক্যাটালগ ইজ ১২০টা। সবাইকে আমি অনুরোধ করেছিলাম যে নেচার রিলেটেড কাজ, ইট ডাজন্ট ইমপ্লাই যে সবসময় সেই জিনিসটা একেবারে একটা ল্যান্ডস্কেপ হতে হবে। করোনার সময়টাতে যখন সকলে ছিল ঘরবন্দি, তখন প্রকৃতি উন্মোচন করে তার আপন রূপ। মেঠো পথ, নদী, নৌকা, অরণ্য সবকিছু হয়ে ওঠে নির্মল, স্নিগ্ধ আর সতেজ। প্রকৃতির এমন বিমোহিত রূপই ফুটে ওঠে সেলিব্রেটিং নেচারে। গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে বহু বছর ধরে কথা হচ্ছে, কিন্তু গত ৩ মাসে যেভাবে এটা প্রতি মানুষ সাধারণ থেকে শুরু করে এক্সপার্ট পর্যন্ত এই বিষয়টাকে অ্যাড্রেস করছে, এটা আমার মনে হয় যে পৃথিবীর আগামী দিনের জন্য সাংঘাতিকভাবে অ্যাড্রেসেবল একটা জিনিস। ১৭ জুলাই পর্যন্ত চলবে সেলিব্রেটিং নেচার। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সকালের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।